This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের বিরুদ্ধে সরব খোদ শাসক দলেরই নেতা চণ্ডীতলার অপসারিত আইসি জয়ন্ত পালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের হুগলি জেলা সভাপতি। তার অভিযোগ 2024-এ জয়ন্ত পাল চণ্ডীতলা থানার আইসির দায়িত্ব আসার পর থেকেই আধিপত্য বেড়েছিল মাটি মাফিয়া থেকে শুরু করে জুয়া সাট্টার কারবারিদের। মদ খেয়ে ডিউটি করতেন বলেও অভিযোগ, অর্থাৎ এই পুলিশ অফিসার মদ খেয়ে ডিউটি করতেন। উনি চণ্ডীতলা থানায় আগেও ছিলেন, তখন যেভাবে মাটি মাফিয়া, মাটি হাঙর যাদের বলে, বালি হাঙর, এদের যে দৌরাত্ম্য, জুয়া সাট্টা অরাজকতা যে বেড়েছিল, উনি এখান থেকে চলে যাওয়ার পর সেটা একদম তলানিতে চলে গিয়েছিল। তারপরে উনি আসার পর আবারও অসামাজিক কাজকর্ম চণ্ডীতলা থানায় বেড়ে গিয়েছিল। মানুষ প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হতো, ঠিক আছে, তাদের কেস দেওয়ার হুমকি দেওয়া হতো। সাধারণ মানুষ তাকে পেত না। রাত্রিবেলা মদ্যপ অবস্থায় উনি ডিউটি করতেন, জনপ্রতিনিধিদের গরু ছাগল ভাবতেন, ঠিক আছে, মানে সব কিছুর ঊর্ধ্বে ছিলেন উনি। ওনাকে ওই একটা কথা আছে না, আমাদের ঠাকুমারা সব বলতেন, মা ঠাকুমারা বলতেন যে পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়লো না। উনি গ্রহচক্রে উনি ধরা পড়ে গেলেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে তিনি বিপাকে পড়ার আগে তৃণমূল নেতারা মুখ খোলেননি কেন? এই অভিযোগ যদি তারা জানতেনই তাহলে চেপে বসেছিলেন কেন? তারা কি দলকে বা প্রশাসনের সর্বোচ্চ স্তরে জানিয়েছিলেন? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ। সনদ, যে নেতা আজ অভিযোগ করছেন এটা তো নিশ্চয়ই নতুন নয়, অনেক দিন ধরেই তিনি সেখানে আইসি, তাহলে এই অভিযোগ এখন করছেন কেন? একদমই প্রশ্নটা এখানেই উঠছে, কারণ এখন অভিযোগ করছেন কেন? যদিও এর আগে যখন 2022 সালের আগে এই জয়ন্ত পাল কিন্তু চণ্ডীতলা থানায় ওসি হিসেবে 5 বছর কাজ করেছেন। দ্বিতীয়বার আবার 24 সালে এসে তিনি জয়েন করেছিলেন ওসি হিসাবে। এই সময় আমরা দেখেছি ওই চণ্ডীতলা এলাকা জুড়ে কিন্তু ব্যাপক মাটি মাফিয়াদের দৌরাত্ম্য ছিল, এবং বারবার আমরা যখন পুকুর ভরাট বা পুকুর থেকে মাটি কাটা বা বিভিন্ন জায়গা থেকে মাটি কাটার খবর সংগ্রহ করতে গেলে কিন্তু হুমকির মুখে পড়তে হতো, সেই সব মাফিয়াদের মুখের মধ্যে পড়তে হতো। এর নেপথ্যে সেই সময় জানা যেত, সেই সময় যেটা বক্তব্য সাধারণ মানুষ বা নেতারা বলতেন যে এর পিছনে পুলিশ আছে, এবং পুলিশের মদতেই নাকি এই কারবারিটা তাদের দৌরত্ব দেখাতো। যদিও এই সময় এসে এখন সেটার উপর সিলমোহর দিচ্ছেন তৃণমূলেরই নেতা। তিনি যেটা জানাচ্ছেন, তার যেটা দাবি যে এই ওসি যখন তিনি এই চণ্ডীতলা থানার দায়িত্ব নিতেন তখনই নাকি এই মাটি মাফিয়া থেকে আরম্ভ করে যারা জুয়া সাট্টার আসর চালান তাদের কিন্তু দৌরাত্ম্য বারবার বেড়েছে, এবং এই ওসি মাঝখানে যখন চলে গিয়েছিলেন তখন কিন্তু এদের দৌরাত্ম্য কমে যেত। এবং আমরা বারবার দেখেছি যে চণ্ডীতলা এলাকায় মাটি কাটা নিয়ে বা মাটি বিক্রি নিয়ে বারবার কিন্তু সংঘর্ষের ঘটনাও ঘটেছে। অন্যদিকে এই জয়ন্ত পাল সম্বন্ধে তোমাকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে এই মুহূর্তে জেলার পুলিশের যে গ্রুপ বা পুলিশের যে চ্যাট, সেই চ্যাট কিন্তু দেখা যাচ্ছে যে এই জয়ন্ত পালের বিরুদ্ধে শুধুমাত্র তৃণমূল নেতাই না, পুলিশ মহলেও কিন্তু চ্যাটে ঘোরাফেরা করছে। অর্থাৎ এই জয়ন্ত পালের সম্পত্তির একটা খতিয়ান কিন্তু চ্যাটেও আমরা ঘোরাফেরা করতে দেখছি। যার বিরুদ্ধে এত অভিযোগ, প্রশ্নটা হচ্ছে যার বিরুদ্ধে এত অভিযোগ, নেতার অভিযোগ, সাধারণ মানুষের অভিযোগ, তাকে আবার দ্বিতীয়বার সেই একই থানায় পোস্টিং দেওয়া হলো কিভাবে? একেবারে এই প্রশ্নটি তো ঘুরে ফিরে বারবার আসে যে 5 বছর থাকাকালীন যখন তার বিরুদ্ধে এত অভিযোগ ছিল, সেই সময় যখন তার মানে যারা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল তাদের সঙ্গে যখন এর যোগ খুঁজে পেয়েছিল, তারপরও কেন আবার ঘুরিয়ে ফিরিয়ে 2024-এ আবার তাকে এখানে পোস্টিং দেওয়া হলো? তখন কেন এই তৃণমূল নেতারা বা স্থানীয় মানুষ সরব হয়নি? তাহলে কি তিনি এই যে প্রকাশ্যে হাওড়ার ঘটনা যখন প্রকাশ্যে আসে তারপরেই পুলিশ হিসেবে, অর্থাৎ পুলিশের কাছে পুলিশের বিরুদ্ধে মুখ খুলতে গেলে সাধারণ মানুষের একটু বুক কাঁপে বা ভয় লাগে, সেক্ষেত্রে এই ভয়টাই কাজ করতে হয়তো বলেই এখন মনে করা হচ্ছে। এবং যেহেতু তৃণমূল নেতা এখন মুখ করছেন, সেখান থেকে দেখা যাচ্ছে পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু মুখ খুলতে শুরু করেছে। রাজাদা, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের হুগলি জেলার প্রতিনিধি সনদ। পুলিশের বিরুদ্ধে সরব খোদ শাসক দলেরই নেতা চণ্ডীতলার অপসারিত আইসি, যিনি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, সেই আইসি জয়ন্ত পালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
সংখ্যালঘু সেলের হুগলি জেলার সভাপতি। তার অভিযোগ 2024-এ জয়ন্ত পাল চণ্ডীতলা থানার আইসির দায়িত্বে আসার পরেই এলাকায় মাটি মাফিয়া থেকে শুরু করে 60টা জুয়ার কারবারিদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল, সাধারণ মানুষও নাকি অতিষ্ঠ। এই অভিযোগ তিনি এখন করেছেন, আমরা সেটা দেখালাম TV9 বাংলায়। আসছি পরের খবরে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে ফোনে হুমকি, আটক 3। ফোনে টাওয়ার লোকেশন ট্র্যাক করে কালিয়াচক থেকে এই 3 জনকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশ না পারলে তৃণমূলই ধরবে দুষ্কৃতীদের, চ্যালেঞ্জ মালদা তৃণমূল সভাপতি। পুরোটা আমরা শুনেছি যে হিন্দিভাষী একজন লোক ফোনে বলছে, তারা কারা পুলিশই ঠিক করবে। পুলিশ খুঁজছে, পুলিশ তদন্ত করছে, ইতিমধ্যে পুলিশ অনেকখানি এগিয়ে গেছে। পুলিশ খুব দ্রুতগতিতে এটা উদ্ধার করবে, আমরা বুঝতে পারবো যে কে ঘটিয়েছে। তবে আমরা দল ঐক্যবদ্ধ মালদাতে, আমরা একসাথে মিলে সবাই মিলে কাজ করছি। আভ্যন্তরীণ কোনো কোন্দল আছে আমি মনে করি না, কোনো গোষ্ঠী কোন্দল আছে আমি মনে করি না। তবে যে বা যারাই থাকুক না কেন এর সাথে যুক্ত, তাকে পুলিশ খুঁজবে, পুলিশ না খুঁজে তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা খুঁজে বের করে নিব। বেশ, অর্থাৎ তিনি বলছেন যে পুলিশ, মালদা জেলার তৃণমূলের সভাপতি, তিনি বলছেন পুলিশ যদি খুঁজে বের করতে না পারে তাহলে দুষ্কৃতীদের তৃণমূলই চিহ্নিত করে দেবে। এ অদ্ভুত ব্যাপার, পুলিশের কাজ তৃণমূল করে দেবে, এত কনফিডেন্ট তিনি। আমরা আপনাদের একবার শোনাবো যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাল এই অভিযোগ নিয়ে তাকে কি হুমকি দেওয়া হয়েছিল, ঠিক কি বলেছিলেন শুনুন। পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? পুলিশ আসছে, ইনকোয়ারি করছে, আমার কাছ থেকে যেগুলো হোয়াটসঅ্যাপ আছে ওগুলো দিয়েছি, জানিয়েছে এটা করছে। ওখানে কিসের নাম করে আপনার কাছে এরকম টাকা দাবি করেছে বা খুনের হুমকি দিচ্ছে? সেটা ওরাই জানে, যারা করেছে তারাই বলতে পারবে। না, SMS তো দেখেছেন? হ্যাঁ, তো কি ডি কোম্পানির নাম বলছে, আমাকে বললো প্রদীপ, ডি কোম্পানি কা मैं हूँ। কি মনে হচ্ছে যে হঠাৎ করে এরকমভাবে আপনার কাছে টাকা দাবি করে খুনের? এটা পুলিশ দেখছে, আমি তো এটা নিয়ে এনকোয়ারি করছি না, পুলিশ এনকোয়ারি করছে, পুলিশ দেখবে। ছোটোবেলায় বোম্বের জগতে শুনেছি, পরবর্তীতে আমরা বিহারে শুনতাম, মুঙ্গেরে শুনতাম, ঝাড়খণ্ডে শুনতাম। মালদাতে এই ট্রেন্ড কিন্তু বিগত 1.5-2 মাস ধরে আমরা দেখছি। তৃণমূল নেতাদেরকে কিন্তু এখন চলতে হবে শুধু প্রশাসনের লোকদের উপরে ভরসা করেই, কারণ সাধারণ মানুষ তাদের আর সিকিউর দিচ্ছে না, তাদেরকে সিকিউর মনেও করছে না, তার জন্যই এই ঘটনা ঘটছে। বীরভূমে ফের অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ। কাঁকরতলায় অনুব্রত গোষ্ঠীর তৃণমূল কর্মীকে রড দিয়ে পিটিয়ে খুন, অভিযোগ কাজল শেখের অনুগামী কালো শেখের বিরুদ্ধে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুনের অভিযোগ স্থানীয়দেরও। তাদের দাবি, অনুব্রত এবং কাজল গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে খুন অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর তৃণমূল কর্মী শেখ নিয়ামুল। এলাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এই নিয়ে সংঘর্ষে তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর পরিবারের লোকজন কি বলছেন শুনুন। 2-4 কথা বলা বলি ওকে হাবলিনে মিটিংয়ে গেছিল, মিটিং থেকে এসে ওকে হাবলিনে বাস দিয়ে ফেলিয়ে এইভাবে মাছ ধর করে মেরে ফাম্বার চুটে নে মৃত্যু হয়ে গেল আমার ছেলে। সেই দল করে থেকে এই অবস্থা পাওয়া হয়ে গেল আজকে। অনুরোধ রইল যাতে আর শাস্তি আমরা জরুর চাই, ফাঁসি। বহুতবার প্রতিবাদ, যতবার রেল চুরি হইলে ততবারই প্রতিবাদ করলে যে তোমরা গোদাম করে কালো কালো মিলন, সাদ্দাম, দিলখোশ, 12-14 জন ছিল। ওরা কারো লোক লয়, ওরা এমনি চোর ডাকাত, লোহা চুরি করে খায়, লোহার গোদাম আছে। কাজল শেখ তিনি বারবার অভিযোগ করছিলেন অনুব্রত মণ্ডল জেল থেকে ফেরার পরেই ঘুরিয়ে করেছেন, সরাসরি নয়, যে ফেরার পরেই কিন্তু বীরভূমে ফের রক্তপাতের রাজনীতি তৃণমূলের অন্দরে শুরু হয়ে গিয়েছে। বীরভূমে কিন্তু অশান্তি যে বেড়েছে, কোনোদিন আইসির কলার চেপে ধরা, কোনোদিন নিজেদের মধ্যে বিবাদ, বালির বখরা নিয়ে, মাঝখানে আমরা বীরভূমকে কিছুদিন একটু অশান্তি থিতিয়ে গিয়েছিল, তৃণমূলের অন্দরের অশান্তি দেখছিলাম, এখন কিন্তু আবার সেটা বাড়ছে। ফলে রাজ্য রাজনীতিতে এই জেলার রক্তপাতের রাজনীতি, বিশেষ করে শাসক দলের অন্দরের রাজনীতি ফের খবরের শিরোনামে। শুনুন শাসক কি বলছে, বিরোধীরা কি বলছে। তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, খুন করে দেওয়া, এই ধরনের যে রাজনীতি তৃণমূল করেছে,
সেই তৃণমূলের রাজনীতিতে তৃণমূলের লোকেরাই শেষ হয়ে যাচ্ছে। তাই বাংলার মানুষ এই ধরনের রাজনীতি পছন্দ করে না, সমর্থন করে না। তাই তৃণমূলকেই আজকে স্বীকার করতে হবে যে তারা ব্যর্থ, যেখানে দলের নেতাকর্মীরাই সুরক্ষিত নয়, বাংলাকে, বাংলার মানুষকে কিভাবে তারা সুরক্ষা দিতে পারে। লোহার রড বাঁশ দিয়ে মারা হয়েছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। নানুরও আগুন লাগিয়ে দিয়েছে বাড়িতে, তার জন্য পুলিশ আছে। এই বকরার লড়াইয়ে যে জিতবে সে আগামী দিনে সব টাকা পয়সার মালিক হবে। সুতরাং এই লড়াই ওপর থেকে লাগানো হচ্ছে। এটা হচ্ছে নির্বাচনের আগে তাদের, আমরা যে প্রত্যেকটা দল যেমন নির্বাচনের আগে একটা প্রস্তুতি নেয়, এটা হচ্ছে ওদের দলের প্রস্তুতির একটা বিষয়। বারবার বীরভূম, ফের রক্ত ঝরল লালমাটির দেশে, খুন হলেন এক তৃণমূল কর্মী। এই কয়েকদিন আগেই চলতি মাসের 11ই ফেব্রুয়ারি বীরভূমের কাঁকরতলায় বালিঘাটে লাশ নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। মুড়ি মুরকির মতো সেদিন বোমা পড়েছিল, বোমাবাজিতে পা উড়ে যায় এক তৃণমূল কর্মী, জখম হন আরও কয়েকজন। স্থানীয় সূত্রে দাবি সেদিনের সেই সংঘর্ষও হয় অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্যেই। তার রেশ কাটতে না কাটতেই ফের সেই কাঁকরতলায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। এ যেন সিনেমার, মানে হিংসাত্মক সিনেমার সিকুয়েল। পার্ট 1 সেদিন হয়েছিল, আজ কাল রাতে ঘটল পার্ট 2। তৃণমূলের রদবদলের চর্চার মাঝেই অন্য সুর। বহু বিধায়কই সম্ভাব্য ব্লক সভাপতি পরিবর্তন করতে চাইছেন না, ব্লক সভাপতি পরিবর্তন করতে চাইছেন না। অনেকেই এই কারণে জমা দেননি সম্ভাব্য ব্লক সভাপতিদের তালিকা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, সেই খবর আপনাদের আমরা দেখিয়েছিলাম, 3টে করে নাম জমা দিন, কিছু অপশন জমা দিতে বলেছিলেন। বিধায়কদের অনেকেই, মানে বেশিরভাগটাই নতুন নাম জমা দেননি, অনেকে পুরনো নামই জমা দিয়ে দিয়েছেন। অনেকে পুরনো নাম জমা দিয়েছেন এবং পাশে লিখে দিয়েছেন এখানে পরিবর্তনের প্রয়োজন নেই। এটা সূত্রের খবর। মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় অবশ্য অনেকে ব্লক নেতৃত্ব পরিবর্তনের তালিকা জমা দিয়েছেন, অর্থাৎ সেখান থেকে পরিবর্তনের প্রস্তাব এসেছে। শাখা সংগঠনে পরিবর্তন ঘটলেও দলের ব্লক কমিটিতে পরিবর্তন করতে নারাজ অনেক বিধায়কই। মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বৈঠকে বলেছিলেন প্রয়োজন মনে হলে 3টি করে নাম জমা দেবেন। অনেকেই 2026-এর আগে স্থানীয় সংগঠনে বদল আনতে চাইছেন না। যারা বদল আনতে চাইছেন না তাদের তো একটা যুক্তি আছে। তাদের যুক্তিটা কি? তাদের যুক্তি হচ্ছে যে যখন সেখানে সাফল্য এসেছে তাহলে আর ব্লক সভাপতি বদলে লাভটা কি আছে? নতুন ব্লক সভাপতি এলে বরং তার সংগঠনের দায়িত্ব বুঝতে সময় লাগবে এবং সেখানে অন্যরকম, মানে একটা উইনিং ফ্যাক্টর ছিল, সেটা বদলে যেতে পারে। এই যুক্তিতে অনেকেই পুরনো নাম জমা দিচ্ছেন। আপনাদের আমরা জানাচ্ছিলাম যে তৃণমূলের রদবদলের জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। আজকের দিনে সোশ্যাল মিডিয়া 100 বার দরকার, কিন্তু মাটিতে পা রেখে জনসংযোগ, জনপরিষেবাই আসল মন্ত্র। মানুষ খুব সচেতন, কোনটা প্রচারের জন্য আর কোনটা আসল কাজ বুঝতে দেরি হয় না। ভালো কর্মী না হলে ভালো নেতা হওয়া কঠিন। যোগ্য নেতৃত্বের সাফল্যের চাবিকাঠি তার কর্মজীবনের অভিজ্ঞতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন বিজেপি কাউন্সিলর এবং বিজেপি নেতা সজল ঘোষ। খবরটা আপনাদের আরও একবার জানাই। সজলবাবু, আপনি প্লিজ সঙ্গে থাকুন কয়েক সেকেন্ড। আরও একবার বলি খবরটা, তৃণমূলের রদবদল জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। আজকের দিনে সোশ্যাল মিডিয়া 100 বার দরকার, কিন্তু মাটিতে পা রেখে জনসংযোগ, জনপরিষেবাই আসল মন্ত্র। অর্থাৎ একেবারে যেটা ফিজিক্যাল জনসংযোগ, সশরীরে বাড়ি বাড়ি গিয়ে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মিটিং, এটা কুণাল ঘোষ আজকে পোস্ট করেছেন। আপনার কি মনে হয় কেন করতে গেলেন এটা, সজলবাবু? কুণাল ঘোষ কখন কি করে, কেন করে, এটা দেব না জানাতে। আমি সাধারণ মানুষ, আমি কি করব? ভগবান জানে না কখন চোর বলে মমতাকে, কখন মা বলে ডাকে, সেটা জানি না। এখন উনি কি কারণেই পোস্ট করলেন সেটা কি করে বলবো? এখন ভাইপোকে লক্ষ্য করে পোস্ট কিনা, যে মাটিতে পাটা, কারণ দিদি হাওয়াই চটি পরে থাকে আর ভাইপো বিদেশি জুতো,
হ্যাঁ, তো সেই কারণে বললেন কিনা আমি বলতে পারবো না। আর ওদের পোস্ট নিয়ে বাংলার মানুষের কি যায় আছে? বাংলার মানুষ তার ডিএ চায়, মায়েরা তার, বোনেরা তার নিরাপত্তা চায়, শিক্ষিত বেকাররা চাকরি চায়। ওদের পোস্ট তো কিছুই নেই, ওদের তো সবাই ল্যাম্প পোস্ট, একটাই তো পোস্ট। তাহলে আর রদ বদল করে কি হবে? সব পদ ওগুলো সবই লোক দেখানো, কারণ ওগুলো ল্যাম্প পোস্ট নিজেরাই ওরা বলে। তো ওই দলে রদবদল হলো কি রদবদল না হলো কি, সব পদ উঠে গেল, তাতে কি গেল এলো? যে দলের সুপ্রিমো নিজেই বলেন আমি সুপ্রিমো আমি সুপ্রিমো আমি সুপ্রিমো, সেই দলে আবার পোস্টের কি ভ্যালু? অতএব এইসব কথার কোনো উত্তর হয় না। আর ও প্রত্যেকদিন কিছু না কিছু এই ধরনের, ও বলে না ফেসবুকটা অবশ্যই থাকবে, ফেসবুকটাই ওর জীবন। কারণ প্রতিদিন কিছু না কিছু বিতর্কিত এই ধরনের কথা বলে সংবাদ মাধ্যমে নিজেকে ভাসিয়ে রাখতে চায়, আর তো কোনো উদ্দেশ্য নেই ওর জীবনের। অনেক ধন্যবাদ সজল ঘোষ। আমরা কথা বলছিলাম, প্রতিক্রিয়া নিচ্ছিলাম বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষের। দক্ষিণবঙ্গের গ্রামে ভোটার তালিকায় নাম, খোঁজ নিয়ে দেখা গেল সেই ব্যক্তি আদতে উত্তরবঙ্গের। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার তালিকায় এমনই গরমিল রয়েছে বলে অভিযোগ। গত লোকসভা নির্বাচনের পরে 6 মাসে ওই এলাকার ভোটার তালিকায় অস্বাভাবিক হারে নতুন নাম তোলা হয়েছে বলে দাবি পঞ্চায়েত কর্তৃপক্ষের। শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির চাপানুতর। যথাযথ তদন্তের দাবি তুলেছে সিপিআইএম। ভোটারের নাম সনকা মাঝি, ঠিকানা চম্পাহাটি। ভোটার তালিকায় জলজল করছে সনকার নাম, অথচ তাকে ফোন করলে ফোন ধরছেন মালদহের সাইবার ক্যাফের মালিক। অভিযোগ, এ কেবলই হিমশৈলের চূড়া। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার তালিকায় বিস্তর জল মেশানো রয়েছে ভিন জেলার লোকের নাম, কেউ মালদা, কেউ শিলিগুড়ি, তো কেউ মুর্শিদাবাদের। ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে বিষয়টি নজরে পড়েছে বলে দাবি করেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান। ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের, সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে। অভিযোগের সপক্ষে ভোটার তালিকা ধরে পরিসংখ্যান দিয়েছে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। তাদের দাবি, 6 মাস আগে লোকসভা ভোটের সময় পঞ্চায়েত এলাকায় ভোটার সংখ্যা ছিল 18 থেকে 19,000। গত জানুয়ারি মাসে প্রকাশিত নতুন ভোটার তালিকায় সেই সংখ্যাটাই বেড়ে দাঁড়িয়েছে 22,400-তে। পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, বুথ ধরে ধরে হিসেব করতে গিয়ে দেখা যাচ্ছে মোট 22টি গ্রাম সংসদের মধ্যে কোনো বুথে 200 থেকে 300 জন পর্যন্ত ভোটার বেড়েছে। উজ্জ্বল হালদার বিজেপির সদস্য, পঞ্চায়েত সমিতি থেকে দাঁড়িয়েছিল এবং হেরে গেছিল উনি, কিন্তু ওনার নামটা উঠে আসছে বিভিন্নভাবে, আমরা ফোন করে দেখছি ওনার নামটা উঠে আসছে। মালদা থেকে রাজু শেখ নামে এক ব্যক্তি এক সাইবার ক্যাফে চালায়, আর উজ্জ্বলের নাম নিল, উনি উজ্জ্বলের নাম নিল, 16,000 টাকা সেখান থেকে ট্রান্সফার করেছে কোনো এক ব্যক্তির ভোটার কার্ড, সনকা মাঝি, আরও আছে আদার্স, 16,000 টাকা ট্রান্সফার করা হয়েছে, অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করা হয়েছে। এই যে গ্রাম পঞ্চায়েতে বর্তমানে প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েতের যারা সদস্য রয়েছেন, তারা এই মুহূর্তে সমস্ত কাজ ফেলে তারা এখন চেষ্টা করছেন ভুয়ো ভোটারের তালিকা থেকে কিভাবে সেই ভুয়ো ভোটারের নামগুলোকে চিহ্নিত করা যায়। সম্প্রতি হরিয়ানা, মহারাষ্ট্র ও দিল্লি বিধানসভা নির্বাচনের আবহে ভোটার তালিকার বিস্তর গরমিলের অভিযোগ তোলে বিরোধীরা। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিভিন্ন দল, জল গড়ায় আদালত পর্যন্ত। গত 8ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে ফের সেই একই অভিযোগ শোনা যায় বাংলার মুখ্যমন্ত্রীর গলায়। The name of online voter list, you are taking help from election commission. আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। রাজনৈতিক চাপানুতরের মাঝেই চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ সামনে এলো, যাকে ঘিরে শুরু হয়েছে চাপানুতরের পালা। চাপানির মধ্যে 4,000-এর উপরে ভুয়ো ভোটার ঢুকেছে, এটা এসডিও, বিডিও, ডিএম লেভেলে সব জানানো হয়ে গেছে। প্রশাসন কতদূর এভাবে কি করে দেখি। ভোটার লিস্ট সংশোধনের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারী নির্বাচন কমিশন ব্যবহার করে, এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের দিয়ে তারা কাজ করে, সেই কর্মচারীদের প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস।
সুতরাং তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের কারবারি, ভুয়ো ভোটার ঢোকানোর কারবারি। ডিএম বিডিওরা যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ওঠে আর বসে না বোঝার কোনো কারণ নেই। তদন্ত করুক কিভাবে কারা এই নাম তুলছে, পিছনে শাসক দলের ভূমিকা কি স্পষ্ট হয়ে যাবে। ভোটার তালিকা ঘিরে যে অভিযোগ এতদিন ভিন রাজ্যে উঠছিল, সেই একই অভিযোগ এবার কলকাতা লাগোয়া বারুইপুরের চম্পাহাটিতেও। যদি গরমিল হয়েই থাকে তা কিভাবে হলো, কার দায়, কি পদক্ষেপ করবে নির্বাচন কমিশন? গ্রাম পঞ্চায়েতে অস্বাভাবিকভাবে ভুয়ো ভোটার যেভাবে বেড়েছে তাতে কিন্তু ঘুম ছুটে গিয়েছে বর্তমান তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতে যারা পরিচালনা দায়িত্ব রয়েছেন। তারা চাইছেন এই ভুয়ো ভোটার যেন তালিকা থেকে বাদ যায়, সেই জন্য প্রয়োজন তারা আন্দোলনে পর্যন্ত নামতে তারা হুঁশিয়ারি দিয়েছেন। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।